আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কার্লস বেসিক ম্যাথের 2 নম্বর লেকচারে স্বাগতম। গতদিন আমরা 32 নম্বর পর্যন্ত প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে 33 নম্বর থেকে শুরু করছি। গতদিনে মৌলিক সংখ্যা সংক্রান্ত প্রশ্নগুলি সমাধান করেছি। আজকেও মৌলিক সংখ্যা সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে, তারপরে স্বাভাবিক নাম্বার বা এই টাইপের আরও কিছু প্রশ্ন থাকবে। তো শুরু করি। 33 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখেন শুরুতেই আছে হচ্ছে 91। আমরা যদি কারোর ভালোভাবে নামটা মুখস্থ থাকে তাহলে আমাদের মনে পড়ে যাবে যে 7×91। যেহেতু 91 এবং 1 ছাড়াও এর আরও 2টা গুণনীয়ক আছে, সো এই 91 মৌলিক সংখ্যা নয়। প্রশ্নে বলেছিল কোনটি মৌলিক সংখ্যা, 91 মৌলিক সংখ্যা না। ওকে, এখন আসেন 143। আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট 200 পর্যন্ত মৌলিক সংখ্যা যেন মুখস্থ থাকে। তো ওখানকার চার্টে তাকাইলে আমরা দেখতে পাবো যে 143 মৌলিক সংখ্যা না। এরপরে যদি চার্টে না তাকাই তাহলে কিভাবে বের করা যেতে পারে? এটা তো একটু বড় সংখ্যা, আমরা সাধারণত নামতে পড়ে এত দূর পর্যন্ত পড়া হয় না। তবে 11 দিয়ে যদি 13কে গুণ করেন দেখা যায় যে 143 পাওয়া যায়। এর আরেকটা সিস্টেম আছে বের করার, একটু পরে দেখাবো। বাকিগুলো একটু দেখে আসি। এরপরে দেখি যে 87, এটাকে 3 দিয়ে ভাগ করা যায় 1, এবং 87 ছাড়াও এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। সো এটা হচ্ছে মৌলিক সংখ্যা না। তাহলে আনসার হবে হচ্ছে 47, অর্থাৎ গ নাম্বার। এখন আসেন এই যে 143 মৌলিক সংখ্যা না, এটা আমরা কিভাবে বুঝবো? যখন একটু বড় সংখ্যা থাকে তখন আমরা চেষ্টা করব যে এই বড় সংখ্যাটার কাছাকাছি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা হিসাব করতে। দেখেন 143-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে হচ্ছে 144, যার বর্গমূল 12। একটু দেখি এটা। আচ্ছা দেখেন 143-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে 144। এই 144কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে 12। এখন আমাদের দেখতে হবে 12-এর চেয়ে ছোট কোন কোন মৌলিক সংখ্যা আছে। 12-এর চেয়ে ছোটো মৌলিক সংখ্যা আছে 11, আছে 7, আছে 5, 3 এবং 2। এই যে মৌলিক সংখ্যাগুলো বললাম, ওই মৌলিক সংখ্যাগুলো দিয়ে 143কে ভাগ করতে হবে। তবে 2 নেওয়া যাবে না আর 5 নেওয়া যাবে না। কী নিতে পারবো না? 2 নিতে পারবো না আর 5ও নিতে পারবো না। আচ্ছা, তাহলে থাকলো কি কি? থাকলো হচ্ছে 11, থাকলো 7, থাকলো 3 আর 2 তো নিতে পারছি না। সো এগুলাই মৌলিক সংখ্যা থাকছে। তাহলে এখন দেখতে হবে এই 11 দিয়ে 143কে ভাগ করা যায় কিনা, এই 7 দিয়ে ভাগ করা যায় কিনা, এই 3 দিয়ে 143কে ভাগ করা যায় কিনা। যদি এদের কোনো একটা দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা আসলে মৌলিক সংখ্যা হবে না। এখন যদি আমরা 143কে যদি 11 দিয়ে ভাগ করি 13 পাওয়া যায় ভাগফল, সো ভাগ করা যায়। তার মানে 143টা মৌলিক সংখ্যা না। আচ্ছা, নেক্সট প্রশ্ন 34 নাম্বার। 34 নম্বরে বলেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। এখানে যদি আমি একটু আচ্ছা খেয়াল করেন, আমি লিখে দিলাম এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। অপশানে দিয়েছে 263, 233, 253, 241। আমরা দেখতে পাচ্ছি সবগুলোই মোটামুটি 200-এর বাইরের সংখ্যা। সো নামটা পড়তে এতগুলা মনে রাখা একটু কঠিন। সো আমরা যদি এই উপরের টেকনিকটা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে 263-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে হচ্ছে 256, আর 233-এরও সেম। আর যদি 256-র উপরে চলে যেতে চাই সেক্ষেত্রে আমরা পাবো 289, যেটা আরও অনেক বেশি। সো এর কাছাকাছি হচ্ছে 256। আর এখানে সবগুলোই খুব কাছাকাছি সংখ্যা, সো আমরা সবগুলোকে 256 দিয়ে হিসাব করতে পারবো। 256-এর বর্গমূল হবে হচ্ছে 16। 256 এর বর্গমূল হবে 16। তাহলে 16-র চাইতে ছোট মৌলিক সংখ্যা আমাদের কি কি আছে? আছে হচ্ছে 13 আছে, 11 আছে, 7 আছে, 5, এরপরে 3 আছে, 2 আছে। এখন কথা হচ্ছে 2 তো নিতে পারবো না, 5 থাকলো, 13, 11, 7, 3। এখন এইগুলা দিয়ে চেক করলেই হয়ে যাচ্ছে। এখন যদি আমরা 263-কে 13 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 263-কে 13 দিয়ে যদি ভাগ করি তাহলে মিলছে না। একটু ওয়েট করেন।
আচ্ছা, 263কে যদি 13 দিয়ে ভাগ করি মিলছে না। 263কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলেও ভাগশেষ থেকে যাচ্ছে। এরপরে হচ্ছে 263কে যদি আমি 7 দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও দেখছি যে ভাগশেষ থেকে যাচ্ছে। 263কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তখনও ভাগশেষ থাকছে। সো এটা একটা মৌলিক সংখ্যা, 263 একটা মৌলিক সংখ্যা। এখন আসেন 233-এর ক্ষেত্রে। দেখেন 233কে যদি আমি ভাগ করি 13 দিয়ে তাহলে ভাগশেষ থেকে যাচ্ছে। 200 কত ছিল অপশান, 233। এই 233কে যদি আমি ভাগ করি 11 দিয়ে সেক্ষেত্রেও ভাগশেষ থেকে যাচ্ছে। একইভাবে 7 এবং 3 দিয়েও যদি ভাগ করি ভাগশেষ থেকে যাবে। কিন্তু যদি 253কে আমি 13 দিয়ে ভাগ করি দেখা যাচ্ছে ভাগশেষ আছে। 253কে যদি আমি 11 দিয়ে ভাগ করি দেখা যাচ্ছে যে ভাগফল 23 হচ্ছে আর কোনো ভাগশেষ থাকছে না। সুতরাং এর ওই যে 13 এবং 23 দুইটা উৎপাদক হয়ে গেল। তার মানে এর উৎপাদক হয়ে গেল 1, 253, 23 এবং 11। সো এটা মৌলিক সংখ্যা নয়। 35 নম্বর প্রশ্ন বলতেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নাই। অপশন হিসেবে বইয়ে দিয়েছে ক নম্বরে হচ্ছে 173, খ নম্বরে দিয়েছে 267, গ নম্বরে দিয়েছে অপশান 353, ঘ নম্বরে দিয়েছে অপশান 401। দেখেন এখানেও বেশিরভাগ সংখ্যাগুলো হচ্ছে 200-র উপরে, 100-র মধ্যে, মানে 200-র মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 173। এই 173কে যদি আমি এর কাছাকাছি বর্গ সংখ্যাটা খুঁজে বের করি সেটা পাবো হচ্ছে 169। ওকে, তাহলে 169-এর যদি আমি বর্গমূল বের করে ফেলি পাবো 13। 13-র চাইতে ছোটো মৌলিক সংখ্যাগুলো আছে হচ্ছে 11, 7 আছে 5, 3, 2। 2 নিতে পারবো না বাদ, 5 নিতে পারবো না বাদ, থাকছে 11, 7 আর 3। এখন যদি ভাগ করি দেখবো যে 11, 7, 3 এই কোনোটা দিয়েই যদি 173কে ভাগ করা হয় তাহলে নিঃশেষে ভাগ করা আসলে যায় না। এখন নেক্সট অপশান আসেন। সুতরাং 173টা আসলে মৌলিক সংখ্যা, আমাদের প্রশ্নে চেয়েছিল মৌলিক সংখ্যা নয়, তাহলে আমরা এটাকে অপশান থেকে নিতে পারছি না। তাহলে নেক্সট অপশান দেখি 267। এই 267-র কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 256। আমরা যদি এটাকে বর্গমূল করি পাবো হচ্ছে 16। 16-র চাইতে ছোট মৌলিক সংখ্যাগুলো আছে হচ্ছে 13, 11, 7, 5, 3 আর 2। এই যে আমি আগে একবার লিখেছি দেখে এখানে আর লিখলাম না। তাহলে এইখান থেকে আমি নিতে পারবো না 2কে, নিতে পারবো না 5কে, তাহলে বাকি থাকে কে 11, 13, 11 আর 3। এইগুলার একটা একটা করে দিয়ে যদি আমি ভাগ করে দেখি এই 200 কি জানি ছিল 267, তাহলে আমরা দেখতে পাবো শুরুতেই 13 দিয়ে ভাগ করি। 267কে 13 দিয়ে ভাগ করলে আসলে সেটা মিলছে না বলতে আসলে ভাগশেষ থেকে যাচ্ছে। আবার যদি 267কে আমি 11 দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও ভাগশেষ থেকে যাচ্ছে। 267কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলেও দেখছি যে কিছু ভাগশেষ আমাদের থেকে যাচ্ছে, বাকি থাকছে হচ্ছে 3। ওকে, 267কে আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখতে পাবো ভাগফল হচ্ছে 89 আর ভাগশেষ থাকছে 0। তার মানে এই যে 3 সংখ্যাটা ছিল ওই 3 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। সো যেহেতু 1 এবং 267 ছাড়াও এর একটা গুণনীয়ক আমরা 3 পাচ্ছি আর একটা গুণনীয়ক পাচ্ছি 89, সুতরাং এই সংখ্যাটা মৌলিক সংখ্যা না। ওকে, 34 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে 91, 101, 117 এবং 123-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। আমি এখানে আর অপশান লিখলাম না যেহেতু অপশানের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। দেখেন আমরা আগে প্রশ্ন সলভ করার সময় দেখে আসছিলাম যে 91কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 × 91 হয়। সো এটা কোনো মৌলিক সংখ্যা না। আচ্ছা, 101 আমরা যদি ওই যে মৌলিক সংখ্যার চারটা মুখস্থ করে থাকি 100-র পর থেকে 200 পর্যন্ত, তাহলে দেখবো যে এখানে 101 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে 101। এখন আমরা একটু এই বাকি দুইটা সংখ্যাও যদি চেক করি দেখতে পাবো যে 117-র এই মধ্যে এই যে 1, 1 এবং 7 এই 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্কের যোগফল কত হচ্ছে একটু দেখি। 7 আর 1 8, 8 আর 1 9। এই যে যোগফল 9 হলো, এই 9কে যদি দেখেন আমি একটু লিখে দিই।
1 যোগ 1 যোগ 7 এটা সমান আসলে 9 পাচ্ছি। এই 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাচ্ছি 3। তার মানে এই কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এই যে 117 একটা সংখ্যা ছিল ওই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 1 এবং 117 ছাড়াও একে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং সে কোনো মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, 123ও একইভাবে এরকম 3 দিয়ে ভাগ করা যায়। দেখেন 1 2 এর 1 3, 3 আর 3 6, 6কে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি। সো 123 সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। সুতরাং বলতে পারি যে এই 123 সংখ্যাটারও 2 এর অধিক গুণনীয়ক আছে, সো এটা মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের আনসার হচ্ছে 101। এই যে সবসময়ই যে এই বর্গমূলের এই সিস্টেমে বের করতে হবে এমন কোনো কথা নাই। বর্গমূলের এই সিস্টেম কখন অ্যাপ্লাই করবেন? যদি দেখেন যে এরকম সহজে বের করা যাচ্ছে না, তখন বর্গমূলের সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, ওকে। দেখেন 37 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন সংখ্যা দুইটি সহমৌলিক সংখ্যা? অপশন কতে দিয়েছে 27, 54। সহমৌলিক সংখ্যা কি আমি বুঝিয়ে দেব এখন। অপশন খতে দিয়েছে 63, 91। অপশন গতে দিয়েছে 189, 210। আর ঘ নম্বরে দিয়েছে হচ্ছে 52 আর হচ্ছে 97। ওকে, সহমৌলিক সংখ্যা হচ্ছে যদি আমরা দেখি কোনো দুইটার অধিকও হইতে পারে, তো অ্যাটলিস্ট দুইটা আর কি, দুইটা সংখ্যার মধ্যে, এটা মৌলিক হওয়া আবশ্যক না, দুইটা সংখ্যার মধ্যে যদি গসাগু 1 থাকে, মানে সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 থাকে, 1-এর বেশি যদি সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে আমরা সেটাকে ওই দুইটা সংখ্যাকে বা 2 এর অধিক সংখ্যাকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলতে পারবো। আচ্ছা, আমরা যদি এখানে একটু এক্সাম্পল দেখি, দেখেন এখানে যে 27 আছে, 54 আছে, দেখেন এই দুইটা সংখ্যাকেই 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং ওদের গসাগু 2 হতে পারে, অথবা 27, হ্যাঁ 2 হতে পারে। সো আচ্ছা, আমি যদি একটু সহজভাবে বলি তাহলে এমন হবে যে, দেখেন যদি এমন হইতো 27 এবং 54 এই দুইটাকে জাস্ট 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না দুইটা সংখ্যাকে, তাহলে এরা দুইজন সহমৌলিক সংখ্যা হতো। কিন্তু দেখেন এদেরকে আমি হচ্ছে 27 দিয়ে ভাগ করতে পারতেছি, সরি আমি আগের বার একটু ভুল বলে ফেলেছিলাম, 2 দিয়ে ভাগ করা যায় না, 27 দিয়ে ভাগ করা যায়। ভাগ করলে 27 27 হবে আর 27 দুগুণে 54 হবে, একটু ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তাহলে কি দেখতে পাচ্ছি, এদেরকে হচ্ছে 27 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং এদের গসাগু হয়তো 27, যা 1 কিন্তু নয়, তাহলে এরা হচ্ছে সহমৌলিক সংখ্যা হচ্ছে না। আচ্ছা, যদি 63 আর 91 দেখি, দেখেন এই 63কেও 7 দিয়ে ভাগ করা যায়, 91কেও 7 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এদের গসাগু কিন্তু 1 না। ওকে, যদি এখন 189 আর 210কে দেখি, তাহলে দেখবো যে 189কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 210কেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। সো এদের গসাগু হচ্ছে 3, দ্যাট মিনস আমরা এটাকেও সহমৌলিক বলতে পারছি না। বাকি থাকে 52 আর 97। দেখেন 52কে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 97কে সেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো এদের গসাগু হবে 1, সুতরাং কারেক্ট আনসার হবে ঘ নাম্বার। 52 আর 97 হচ্ছে সমমৌলিক। আমি যদি আরেকবার আপনাদেরকে রিক্যাপ করি সহমৌলিক সংখ্যা কি, খুব সহজে যদি বোঝাতে চাই, আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, 5 আর 9। দেখেন এই 5 এবং 9 এই দুইটা সংখ্যাকেই আমি যদি চাই 2 দিয়ে ভাগ করব, দুইটাকে কিন্তু ভাগ করতে পারছি না। যদি চাই 3 দিয়ে ভাগ করব, তাহলে একটাকে ভাগ করতে পারছি, আরেকটাকে পারছি না। যদি চাই 5 দিয়ে ভাগ করব, একটাকে পারছি, আরেকটাকে পারছি না। এরকম একটাকে ভাগ করতে পারলে হবে না, দুইটাকেই ভাগ করতে পারতে হবে। যে সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করতে পারবো ওই সংখ্যাটা হচ্ছে গসাগু হবে। হ্যাঁ, তাহলে এদের দেখেন কোনো কমন গুণনীয়ক এদের নাই, সুতরাং আমি কি করব, 1 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে যেসব সংখ্যাগুলোর দেখবো যে তাদের 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই, সেই সব সংখ্যাগুলোই হচ্ছে পরস্পরের সহমৌলিক হবে। ওকে, আমাদের এর পরের টপিক আছে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি x একটা সংখ্যা, আপনি কি বলতে পারবেন এই এক্সটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আসলে এত কোনো নির্দিষ্ট মান নেই, হইতে পারে এক্সকে আমি এক বিবেচনা করলাম, যদি আমি 1 বিবেচনা করি তাহলে x বিজোড় সংখ্যা, যদি আমি
ওকে, আমি একটু লিখেই দিই। আমি যদি এক্সের মান 2 বিবেচনা করি তাহলে কিন্তু এক্স জোড় সংখ্যা। তার মানে আমি এখানে 1 2 চিন্তা না করে 12 চিন্তা করতে পারতাম, সেটা জোড় সংখ্যা হইতো তখন এক্স। ওকে, আমি যদি এখানে 12 চিন্তা না করে আসলে 13 চিন্তা করতাম, তখন কিন্তু আবার এক্স বিজোড় হয়ে যেত। সো এই ধরনের কোনো প্রতীক যদি থাকে, মানে এক্স থাকে, ওয়াই থাকে, এ থাকে, বি থাকে, অথবা এম এন ইত্যাদি জেডও থাকতে পারে, যা থাকুক, এরকম কোনো অক্ষর প্রতীক যদি থাকে তাহলে ওইগুলোর মান আসলে নির্দিষ্ট না, ওটা জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যাও হতে পারে। কিন্তু কথা হচ্ছে এরকম কোনো অক্ষর প্রতীকের সাথে যদি 2 দ্বারা গুণ করা থাকে, যেমন 2x। এখন এক্সের মান যদি 1 হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 × 1 মানে 2, তার মানে এ জোড় সংখ্যা। মানে এক্সের মান তখন বিজোড় হইলেও এই 2x-এর মান একটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। যদি এক্সের মান জোড় হয়, ধরেন 2x, এক্স হচ্ছে এখানে ধরলাম x4, আর 2 তো ছিলই, গুণ যদি করে দিই তাহলে এটা পেয়ে যাচ্ছি 8। তার মানে এক্সের মান জোড় হোক বা বিজোড় হোক, যাই হোক, ওকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা জোড় সংখ্যা পাবো সবসময়। এখন আসেন, যদি আমি এই 2x-এর সাথে একটা 1 যোগ করে দিই তাহলে কি পাবো? আমরা ধরে নিলাম এক্সের মান আসলে 3, ধরতেছি 3, তাহলে কি পাচ্ছি দেখেন তো, 2 × 3 + 1, তার মানে 6 + 1 মানে 7। তার মানে আমরা যদি কোনো একটা অক্ষর প্রতীককে 2 দ্বারা গুণ করে তার সাথে 1 যোগ করি তাহলে আমরা বিজোড় সংখ্যা পাবো। একইভাবে যদি 1 বিয়োগ করি তখনও আমরা বিজোড় সংখ্যা পাবো। কিন্তু যদি এই এক্সকে আমি 2 দ্বারা গুণ না করে যদি 3 দ্বারা গুণ করতাম, অথবা যে কোনো বিজোড় সংখ্যা দ্বারা গুণ করতাম, যেমন 5 দ্বারা গুণ করতাম, তাহলে এটা জোড় হবে না বিজোড় হবে এটা বলা খুবই মুশকিল। কারণ এখানে যদি এক্সের মান 3 হয় তাহলে এই 3-র সাথে গুণ হয়ে 3 × 3 = 9 হয়ে যাবে। কিন্তু যদি এখানে এক্সের মান 4 হয় তাহলে এই 4-এর সাথে গুণ হয়ে যাবে 12, মানে তখন একটা জোড় সংখ্যা হয়ে যাবে। একইভাবে 5-এর সাথে গুণ করলেও জোড় সংখ্যাকে গুণ করলে জোড় হবে, যদি বিজোড় সংখ্যা গুণ করা হয় বিজোড় হবে। এই বেসিক কনসেপ্টটুকু যদি মাথায় রাখতে পারেন তাহলে প্রশ্ন সলভটা খুবই সহজ হবে। 39 নম্বর প্রশ্নে আসেন। 39 নম্বর প্রশ্নে বলেছে এক্স এবং ওয়াই উভয়ই হচ্ছে বিজোড় সংখ্যা। উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি বলতে আসলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? নিচে কোনটি জোড় সংখ্যা হবে? এখানে 1 নম্বর অপশন অর্থাৎ ক নম্বর অপশনে দেওয়া আছে x + y + 1, এরপরে খ নম্বরে দেওয়া আছে x × y, গ নম্বরে দেওয়া আছে x × y + 2, ঘ নম্বরে দেওয়া আছে x + y। আচ্ছা, আমরা যদি এখানে একটু অপশান টেস্ট করে দেখেন, এক্সকে এটা বলতেছে যে এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা, তাহলে এক্সকে আমরা 1 ধরি, ওয়াইকে ধরি 3। 1 আর 3 দুইটাই তো বিজোড় সংখ্যা। ওকে, আমাদের প্রথম ক্রাইটেরিয়া পূরণ করলো। এখন নিচের কোনটা জোড় সংখ্যা হবে? তাহলে আমরা অপশানগুলোকে টেস্ট করি। ভাবেন, এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 3, তাহলে 1 আর 3কে যদি আপনি যোগ করেন 4 পাচ্ছেন, তার সাথে যদি একটা 1 যোগ করেন 5 পাচ্ছেন। সো এটা জোড় সংখ্যা হচ্ছে না, অপশান থেকে বাদ। x × y, তার মানে আপনি x এর মান পাচ্ছিলেন 1, y এর মান পাচ্ছিলেন 3, মানে পাচ্ছিলেন বলতে আসলে ধরে নেওয়া হয়েছে। তাহলে এই দুইটা বিজোড় সংখ্যাকে যদি গুণ করেন 3 × 1 মানে 3 হয়। আবার আপনি যদি x এর মান ধরেন 5, y এর মান যদি ধরেন 9, 5 নং 45 হয়। সো কোনোভাবেই আপনি দুইটা বিজোড় সংখ্যাকে গুণ করলে জোড় সংখ্যা পাবেন না। সো এটা আমাদের অপশান থেকে বাদ চলে যাচ্ছে। আচ্ছা, xy মানে x আর y কে গুণ করে যদি ওর সাথে একটা 2 যোগ করি, ভাবেন একটা বিজোড় সংখ্যা তার সাথে যদি 2 যোগ করা হয়, ওই যে 45 ধরেন,
এই দুইটাকে গুণ করে 9 আর 5 গুণ করে আমরা 45 পেয়েছিলাম। এই 45-এর সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে পাওয়া যাবে 47। সেটাও বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা না। কিন্তু আমরা যদি এই দুইটা বিজোড় সংখ্যাকে যোগ করি, ধরেন যে ওই দুইটা বিজোড় সংখ্যা হইলো একটা 7 আর একটা 11। 7 আর 11 যোগ করলে কিন্তু 18 পাওয়া যায়। সো দুইটা বিজোড় সংখ্যাকে যোগ করলে আমরা একটা জোড় সংখ্যা পাবো। আমাদের আনসার হবে ঘ নাম্বার, অর্থাৎ x + y। 40 নম্বর প্রশ্ন বলছে এ ও বি ও দুইটি বিজোড় সংখ্যা, নিচের কোন সংখ্যাটি জোড়? এটার মতোই অঙ্ক। বলছি এ বি দুইটা হচ্ছে বিজোড়। আমি একটু সংক্ষেপে লিখছি। এ বি দুইটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে নিচের কোনটা জোড় হবে তাই বের করতে বলছে। জোড় হবে কোনটা? ক নম্বরে অপশান দিয়েছে এ বিকে গুণ করলে বিজোড় পাওয়া যাবে, জোড় পাওয়া যাবে। এরপরে খ নম্বরে বলতেছে যে এর সাথে যদি 2a কে যোগ করা হয়, তার সাথে যদি আবার 2 কে যোগ করা হয় তাহলে জোড় সংখ্যা পাবো। এরপরে গ নম্বরে বলতেছে যদি ওইটা না করে আমরা আসলে এ আর বিকে যোগ করি, তার সাথে 1 যোগ করি, তাহলে কি পাবো? গ নম্বরে বলতেছে যদি আসলে এখানে আমার ঘ লেখাটা ভালো হয়নি। ঘ নম্বরে বলতেছে যদি এ কে 2 দিয়ে গুণ করে আর বিকে 4 দিয়ে গুণ করে যোগ করা হয় তাহলে কি আমরা জোড় সংখ্যা পাবো? চলো একটু টেস্ট করি। একটু আগে দেখে আসছিলাম দুইটা বিজোড় সংখ্যার গুণফল বিজোড় সংখ্যায় হয়। আমাদের চেয়েছিল, মানে প্রশ্নে চেয়েছিল জোড় সংখ্যা কোনটা, তাই বের করতেছে। আমরা এটা নিচ্ছি না। আচ্ছা, যদি এ একটা বিজোড় সংখ্যা, তাকে 2 দিয়ে গুণ করতেছি, ওকে করলাম, ধরলাম যে এর মান 3, তাহলে 3 দুগুণে 6 একটা জোড় সংখ্যা পাচ্ছি। তার সাথে আবার ওই বিজোড় সংখ্যাটা যোগ করে দিতে হচ্ছে। 6 আর 3 9, 9 আর 2 11। সুতরাং আমরা এটাকেও নিতে পারছি না। আচ্ছা, এ প্লাস বি, তার মানে দুইটাই বিজোড় সংখ্যা, যেহেতু আমরা একটাকে 3 আর একটা 5 যদি ধরি তাহলে কি হবে? 5 আর 3 8 যোগ 1, এটাও বিজোড় সংখ্যা। সো এটাকেও আমরা নিতে পারছি না। থাকছে অপশান ঘ নম্বর, মানে 2 এর সাথে 2 গুণ করতে হবে। দেখেন আমি যখন এখানে আপনাদেরকে বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে কোনো একটা অক্ষর প্রতীক, ওইটাকে যদি 2 দিয়ে আপনি গুণ করেন তাহলে ওই অক্ষর প্রতীকের মান যাই হোক জোড় হইলেও ওই গুণফল জোড় হবে। যদি অক্ষর প্রতীকের মান বিজোড় হয় তাহলেও ওই সংখ্যাটা, মানে 2 দিয়ে গুণ করার ফলে ওই সংখ্যাটা জোড় সংখ্যা হয়ে যাবে। 2 বলতে আসলে 2 দিয়ে গুণ করলে হবে, যে কোনো জোড় সংখ্যা দিয়ে গুণ করলে এটা জোড় হবে। তাহলে আমরা যদি 4 দিয়ে গুণ করি আর 2 দিয়ে গুণ করি তাহলে দেখা যাবে যে এই মানটা আসলে জোড় হবে। আমরা একটু মান বসায় দেখি। ধরলাম যে এর মান আসলে 3, তাহলে কী হলো? 3 দুগুণে 6। আচ্ছা, প্লাস দিলাম। বি এর মান ধরলাম 5, ওকে। তাহলে গুণ করবো কত দিয়ে? তাকে 4 দিয়ে। 4 5 20, 3 দুগুণে 6, মানে আনসার পাচ্ছি আমি 26, যেটা একটা জোড় সংখ্যা। তাহলে কারেক্ট আনসার ইজ নাম্বার 4, মানে 2a + 4b। আচ্ছা, 41 নম্বর প্রশ্নে বলেছে যদি ক এবং খ উভয় জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে। ক নম্বরে দিয়েছে অপশান ক + 2খ। এরপরে খ নম্বরে দিয়েছে ক এর সাথে খকে গুণ করে তার সাথে 1 যোগ করতে বলছে। এরপরে গ নম্বরে বলতেছে যে ক আর খকেই শুধু যোগ করতে। আর ঘ নম্বরে বলতেছে 2 ক এর সাথে খকে যোগ করতে। চলুন দেখা যাক, আমরা একটু অপশানগুলোকে টেস্ট করি। এখানে বলে দিয়েছে ক এবং খ উভয়ই জোড় সংখ্যা, তার মানে আমরা যদি ককে 2 ধরি আর খকে 4 ধরি তাহলে কেমন পাওয়া যাবে? 2 যোগ 2 গুণ 4 মানে 8, তার মানে 10 পাচ্ছি, যে একটা জোড় সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে বিজোড় সংখ্যা হতে হবে। ওকে, যদি ক এর মান ছিল ক এর মান ধরে নিয়েছিলাম 2, খ এর মান ধরে নিয়েছিলাম 4, তাহলে 4 দুগুণে 8 যোগ 1 9। তার মানে আমরা এখানেই আমাদের উত্তরটা পেয়ে গেছি। যদি বাকিগুলো চেক করি যে আসলে আর হয় কিনা, দেখি তাহলে 2 যোগ 4 মানে 6 পাচ্ছি, 2 গুণ 2 তার মানে 4 যোগ 4 মানে 8 পাচ্ছি। মানে ঘ গ ক সবগুলাই আসলে জোড় সংখ্যা হয়েছে, একটা মাত্র অপশানে বিজোড় হয়েছে, সেটা হচ্ছে খ। অর্থাৎ দুইটা জোড় সংখ্যাকে যদি গুণ করি আর তার সাথে 1 যোগ করি তাহলে আমরা অবশ্যই বিজোড় সংখ্যা পাবো। ওকে, 42 নম্বর প্রশ্ন।
42 নম্বর প্রশ্ন বলতেছে এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় সংখ্যা যদি হয় তাহলে নিচের কোন সংখ্যাটা বিজোড় সংখ্যা হবে। হ্যাঁ, খেয়াল করবেন, বিজোড় সংখ্যা নির্ণয় করতে বলেছে। দুইটি ক্রমিক জোড়, আচ্ছা এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে দুইটা কথা। একটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা বলেছে, আরেকটা হচ্ছে বিজোড় সংখ্যা নির্ণয় করতে বলেছে। ক্রমিক জোড় সংখ্যার অর্থ কি? ক্রমিক শব্দটার অর্থ আসলে ক্রম অনুসরণ করা। যেমন প্রথম সংখ্যাটা যদি 2 হয় জোড় সংখ্যা, তাহলে তার ঠিক পরের জোড় সংখ্যাটা 4, তার ঠিক পরের জোড় সংখ্যাটা 6। এখন আপনি যদি 2 আর 6কে বিবেচনা করেন তাহলে হবে না, কারণ সে ক্রম অনুসরণ করলো না, তার মাঝখানে একটা জোড় সংখ্যা সে বাকি রেখে গেল। সুতরাং এখানে আমরা এই সংখ্যাটা বাদ দিতে পারবো না। ওকে, তাহলে আমাদের নিতে হবে কত? যদি আমরা 2 নিই তাহলে অবশ্যই আমাদেরকে 4 নিতে হবে, অথবা আমরা যদি 4 নিই তাহলে অবশ্যই আমাদের পরের সংখ্যাটা 6 নিতে হবে, অথবা এরকম নিতে পারি 12 আর 14ও নিতে পারি। কিন্তু অত বড় সংখ্যাকে বর্গ করে হিসাব করতে গেলে টাইম লাগবে, সো আমরা চেষ্টা করব সবসময় ছোট সংখ্যাকে ধরার। আচ্ছা, যদি এক্স 2 ধরি আর ওয়াইকে হচ্ছে 4 ধরি, এটাকে আচ্ছা তাহলে আমরা কী পাচ্ছি দেখেন, এক্স স্কোয়ার মানে 4 পাচ্ছি। আমাদের বলেছিল আর কি বিজোড় সংখ্যা হতে হবে, কিন্তু এক্স স্কোয়ার সমান দেখতেছি 4 হয়, যেটা জোড় সংখ্যা, সো আমরা এটা নিতে পারছি না, অপশান থেকে বাদ। আচ্ছা, এটা দেখি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াইয়ের মান আমরা ধরেছিলাম 4, তাহলে 4 স্কোয়ার যদি করা হয় তাহলে আমরা 16 পাবো, যেটা জোড় সংখ্যা। উত্তর মানে প্রশ্নে তো চেয়েছিল বিজোড় সংখ্যা কোনটা, তাহলে এটাও আমরা নিতে পারছি না, বাদ। এক্স স্কোয়ার প্লাস 1, এক্ষেত্রে 2-এর স্কোয়ার করলে 4 হয়, 4-এর সাথে যদি 1 যোগ করেন তাহলে হয় 5, সো আনসার ইজ গ নাম্বার। আর এটাকে যদি আমরা একটু চিন্তা করি আসলে হয় কি হয় না দেখা যাক। ওয়াই স্কোয়ার তার মানে 4-এর স্কোয়ার করলে হয় 16, 16-এর সাথে আরও যদি 4 যোগ করেন হবে 20, যা একটা জোড় সংখ্যা, সুতরাং এটা আমাদের উত্তর হবে না। উত্তর পেয়ে গেছি গ নাম্বার। দেখেন 43 নম্বর প্রশ্নে বলতেছে এম ও এন দুইটি বিজোড় সংখ্যা যদি হয় তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে। ভাবেন, এমকে যদি আমরা 1 ধরি, এনকে যদি 3 ধরি, যেহেতু বিজোড় বসে আমাদের এনকে 2 ধরার কোনো সুযোগ নেই, তাহলে একটা 1 ধরলে একটা 3 ধরতে হবে। আচ্ছা, ধরলাম এম এর মান 1, এন এর মান 3। যদি এমকে এন দিয়ে গুণ করি, এম মানে 1 × 3 মানে 3 পাচ্ছি। নিচের কোনটা জোড় সংখ্যা সেটা আমাদের বের করতে বলেছে, তাহলে এখানে তো আমরা বিজোড় পাচ্ছি, সো এটা আনসার হবে না। এম এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি পাচ্ছি দেখেন, এম ধরছিলাম 1, এন ধরছিলাম 3, তাহলে 3 সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 4, যেটা একটা জোড় সংখ্যা, সো আমাদের আনসার হবে হচ্ছে খ নাম্বার। বাকি দুইটা যদি একটু চেক করে দেখি, এমকে এনের সাথে যদি গুণ করি 3 পাচ্ছি, সাথে যদি 2 যোগ করি পাচ্ছি 5, তার মানে এটাও একটা বিজোড় সংখ্যা, যা আমাদের উত্তর হতে পারবে না। এমকে এনের সাথে গুণ করলে 3 পাচ্ছি, সাথে 4 যোগ করলে পাচ্ছি 7, সো এটা আমাদের আনসার হতে পারবে না। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, অর্থাৎ দুইটা বিজোড় সংখ্যাকে গুণ করে তার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে আমরা একটা জোড় সংখ্যা পেয়ে যাব। দেখেন 44 নম্বর প্রশ্নে বলেছে যদি এন একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না। মানে এন যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোন সংখ্যাটা অবশ্যই বিজোড় হবে, তাই জানতে চাইছে আর কি। তো আমাদের এখানে অপশান দিয়েছে ক নম্বরে এন স্কোয়ার, খ নম্বরে দিয়েছে 5 × n+2, গ নম্বরে দিয়েছে 2n+2, ঘ নম্বরে দিয়েছে 7n+3। চলো একটু চেক করা যাক। বলছে এন একটা জোড় সংখ্যা, তাহলে আমরা ধরে নিই যে n2, যদি 2কে স্কোয়ার করি সেটা একটা জোড় হয়। এখানে বলে জোড় হতে পারবে না, খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা উত্তর হতে পারছে না। 5 × n+2, তাহলে আগে এনকে 2 এর সাথে যোগ করে ফেলি। এন ধরছিলাম 2, তাহলে 2কে যদি 2 এর সাথে যোগ করি হয়ে যাবে 4, 4-এর সাথে 5 গুণ করলে 20, যেটাও একটা জোড় সংখ্যা, সো এটা উত্তর হবে না। এখন যদি এন ধরেছিলাম 2, তাকে যদি 2 এর সাথে গুণ করি 2 × 2 = 4, 4-এর সাথে যদি 2 যোগ করি হয়ে যাবে 6, যেটা একটা জোড় সংখ্যা, অর্থাৎ এটাও আমাদের উত্তর হচ্ছে না। বাকি থাকে ঘ নাম্বার। এনের সাথে এনের মান ধরেছিলাম 2, 2-এর সাথে 7কে গুণ করেন, 7 × 2 = 14, 14-এর সাথে যদি 3 যোগ করেন তাহলে হয়ে যাচ্ছে 17, যেটা জোড় সংখ্যা না। আমাদের এখানে প্রশ্ন করেছিল কোনটা জোড় হতে পারবে না, তাহলে এটাই জোড় হচ্ছে না, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার।
এখানে ৪৫ নম্বর প্রশ্ন বলছে যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোন সংখ্যাটা জোড় সংখ্যা হতে পারবে না। এই ৪৪ আর ৪৫-এর প্রশ্ন সেম, সো আমি প্রশ্নটা না লিখে একটু ডট দিয়ে যাচ্ছি আর হচ্ছে অপশানগুলো লিখছি। আচ্ছা এখানে লিখে দিই সেম অ্যাজ 44। হ্যাঁ, আমি এখানে অপশানগুলো দিচ্ছি। অপশানের কতে দিয়েছে n², খতে দিয়েছে হচ্ছে 3 × n+1 + 3। ওকে, গ নম্বরে দিয়েছে 2n + 2 আর ঘ নম্বরে দিয়েছে 2n + 3। দেখেন যখন কে যখন জোড় বলছে, কোনো একটা জোড় সংখ্যাকে যদি আপনি জোড় সংখ্যা দিয়ে গুণ করেন বা বিজোড় সংখ্যা দিয়ে গুণ করেন, যাই করেন, যদি জোড় সংখ্যা দিয়ে গুণ করেন সে অবশ্যই জোড় হবে। হ্যাঁ, যদি আপনি তাকে বিজোড় সংখ্যা দিয়েও গুণ করেন তাহলেও সে জোড় হবে। এটুকু যদি মাথায় রাখেন তাহলে হিসাবটা অনেক সহজ হয়ে যাবে। বর্গ করলে তো জোড় হবেই, তাহলে এটাও জোড় হবে। আচ্ছা দেখা যায়, প্রথমটা বর্গ বলেছে, বর্গ করতে বলছে, মানে অপশান দিয়েছে আর কি। সো প্রথমটা হচ্ছে জোড় হচ্ছে, যেটা আমাদের আনসার হবে না। এখন দেখেন 3 × n+1, তার মানে n তো জোড় সংখ্যা ছিল, তার সাথে যদি আপনি একটা 1 যোগ করেন বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। ওই বিজোড় সংখ্যাটার সাথে যদি আপনি 3কে গুণ করেন তাহলে সেটা আবার একটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। দেখেন n ছিল জোড় সংখ্যা, তাহলে আমরা 2 ধরেছিলাম, 2 + 1 মানে 3, 3 × 3 মানে 9। ও আচ্ছা সরি, আমি ভুল বলেছি, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা হবে। মানে এখান থেকে আমরা 3 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, 3 × 9, তার সাথে যদি আবার আপনি 3 যোগ করেন 9 × 3 = 12, তার মানে আমরা জোড় সংখ্যা পাচ্ছি। সো এটাও আমাদের আনসার হচ্ছে না। আচ্ছা একটু খোঁজেন তো যে 2 এর সাথে যদি n-কে গুণ করা হয় তাহলে আমি কি বলছিলাম, সে জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যার সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে সে কি কখনো বিজোড় হবে? হবে না, জোড়ই হবে। সো এটাও আনসার হচ্ছে না। জোড় সংখ্যার সাথে যদি আপনি কোনো বিজোড় সংখ্যা যোগ করেন তাহলে সে অবশ্যই বিজোড় সংখ্যা হবে। সো আমাদের আনসার হচ্ছে ঘ নাম্বার। 46 নম্বর প্রশ্ন বলেছে 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি সংখ্যা বিজোড় সংখ্যা হবে। দেখেন ক নম্বর অপশন দিয়েছে হচ্ছে 2টি, খ নম্বরে বলতেছে যে 3টি, গ নম্বরে বলতেছে 4টি, ঘতে বলতেছে 5টা সংখ্যাই বিজোড়। আচ্ছা যদি 2টা বিজোড় সংখ্যাকে গুণ করা হয় তাহলে একটি বিজোড় সংখ্যা পাওয়া যায়, কিন্তু যদি অনেকগুলো সংখ্যাকে গুণ করা হয় আর তার মধ্যে কেবলমাত্র একটা সংখ্যা জোড় সংখ্যা থাকে তখন ওই গুণফল আসলে জোড় সংখ্যা হয়ে যায়। ভাবেন 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা, আমি গুণ করলাম এই দুটোকে, 3 × 5 = 15 হইল। যদি আমি এর মধ্যে একটা জোড় সংখ্যা ঢুকাই দিয়ে সেটা হয় 2 বা অন্য যে কোনো জোড় সংখ্যা হইতে পারে, তো দেখেন 5 × 2 = 10 হয়ে যাচ্ছে। আপনি যদি ওইখানে 2 চিন্তা না করে 10 চিন্তা করেন বা 4 চিন্তা করেন, যাই চিন্তা করেন, সেটার গুণফল অবশ্যই জোড় হবে। আর সুতরাং আমরা বলতে পারি যে এই যে 5টা পূর্ণ সংখ্যার গুণফল তখনই বিজোড় হবে যখন এই 5টা সংখ্যার মধ্যে একটা সংখ্যাও জোড় থাকবে না, অর্থাৎ সবগুলো সংখ্যাই বিজোড় সংখ্যা হবে। তাহলে উত্তর হবে ঘ নাম্বার। 47 নম্বর প্রশ্ন বলতেছে 3টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয় তাহলে উক্ত 3টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় সংখ্যা হবে। এই যে এই প্রশ্নটা যেরকম আমরা বলেছিলাম যে 5টি মানে যতগুলোই সংখ্যা হোক তাদের গুণফল যদি বিজোড় সংখ্যা হতে হয় তাহলে সবগুলো সংখ্যাকেই বিজোড় সংখ্যা হতে হবে। সো আমি এখানকার অপশনগুলো আর লিখলাম না, জাস্ট আনসারটা লিখে দিচ্ছি। ওটা হচ্ছে খ নম্বরে আছে 3টি, এটাই হচ্ছে উত্তর হবে। হ্যাঁ, তাহলে ক, গ, ঘ এগুলো আমি আর লিখলাম না। যেহেতু গুণফল আছে 3টা পূর্ণ সংখ্যার এবং তা বিজোড় হতে হবে, সুতরাং 3টা পূর্ণ সংখ্যায় আমাদের বিজোড় হওয়া আবশ্যক। হ্যাঁ, আচ্ছা পরের আমাদের আর কি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নিয়ে এ পর্যন্ত ছিল। আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকটা আছে হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও জটিল সংখ্যা। যদি আজকের ক্লাসে সম্ভবত শুধু মূলদ এবং অমূলদ বোঝাইতে পারবো, বাকিটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা যাক। যখন আমি বাস্তব সংখ্যা পড়িয়েছিলাম তখন বলেছিলাম বাস্তব সংখ্যার সংজ্ঞা আসলে দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে
আচ্ছা, একটু লিখে নিলাম। আমি বলছিলাম বাস্তব সংখ্যার সংজ্ঞা আসলে দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। আরেকটা বলেছিলাম ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা সবগুলো নিয়েই হচ্ছে বাস্তব সংখ্যা গঠিত। আচ্ছা, এখন আসেন সেই প্রথম সংখ্যাটা কাজে লাগাবো। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে যে বাস্তব সংখ্যা গঠিত বা বাস্তব সংখ্যার দুইটা প্রকারভেদ আছে, একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। তো এই মূলদ সংখ্যা আসলে আমরা কাকে বলবো? মূলদ সংখ্যা বলবো যদি দুইটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় অথবা অনুপাত আকারে প্রকাশ করা যায়। যেমন ধরেন আমি এখানে যদি বলি যে এ একটা পূর্ণ সংখ্যা, বি একটা পূর্ণ সংখ্যা, তাহলে এদেরকে যদি অনুপাত আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এ বাই বি আকারে যদি লেখা যায়, আর যদি বি নট ইকুয়াল 0 হয়, মানে বি এর জায়গায় শূন্য হতে পারবে না, যদি এরকম হয় তাহলে এই যে এ বাই বি আকারের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে একটু সংখ্যা হিসাবে বলি, লিখে দিচ্ছি না, মুখে বলছি, সংখ্যা হিসাবে বলে এরকম হবে যে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় অথবা এ বাই বি আকারে প্রকাশ করা যায়, যেখানে বি নট ইকুয়াল 0, ওই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে ধরলাম যে আমাদের এ আসলে 3, বি হচ্ছে ধরলাম যে 10। হ্যাঁ, তাহলে এ বাই বি মানে কত আসবে? 3/10। এই 3/10 একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, আমরা কিভাবে বুঝবো? কোন কোন সংখ্যাগুলোকে দেখেই বুঝে ফেলবো যে এরা আসলে মূলদ সংখ্যা, এগুলো বোঝার একটা ছোট করে আমি একটু লিখে দিচ্ছি যে এইসব সংখ্যাগুলো যদি আমরা দেখি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে এগুলো মূলদ সংখ্যা। খেয়াল করবেন, যখন আমি বলছিলাম এ বাই বি আকারে হইলে বি নট ইকুয়াল 0 হবে, মানে বি শূন্য হতে পারবে না, তবে এখানে আমি একটু লিখে দিচ্ছি মূলদ সংখ্যা কারা। হ্যাঁ, যদি শূন্য হয়, মানে সংখ্যাটাই যদি শূন্য হয় সে মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, যদি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, হ্যাঁ, যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা তাকে মূলদ সংখ্যা বলতে পারবো। যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলেও আমরা তাকে মূলদ সংখ্যা বলতে পারবো। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারছি, শূন্যকে মূলদ সংখ্যা বলতে পারছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যাকেও আমরা মূলদ সংখ্যা বলতে পারছি। আচ্ছা, যে কোনো ভগ্নাংশ, হ্যাঁ, যে কোনো ভগ্নাংশকেই আমরা পূর্ণ সংখ্যা বলতে পারছি। এটা একটু বুঝিয়ে দেবো, যে কোনো ভগ্নাংশ। কেন আমরা যে কোনো ভগ্নাংশকেই পূর্ণ সংখ্যা বলতে পারছি? কারণ ভগ্নাংশ হতে হলে তার একটা লব থাকতে হয়, একটা হর থাকতে হয়। হ্যাঁ, এটাই তো ভগ্নাংশ, তাই না? তো আমরা লবকে এ ধরতে পারি, হরকে বি ধরতে পারি। বি যদি 0 হয়ে যায় তাহলে সেটা ভগ্নাংশ হয় না। সো আমাদের এই মৌলিক সংখ্যার এই মূলদ সংখ্যার এই ক্রাইটেরিয়াটা সে ফিল করতেছে। সো যদি কেউ ভগ্নাংশ হয় তাহলে আমরা তখনই তাকে মূলদ সংখ্যা বলে দিতে পারবো। আচ্ছা, এখন দশমিক ভগ্নাংশ যদি হয়, এটা গেল সাধারণ ভগ্নাংশের কথা। দশমিক ভগ্নাংশ যদি হয় তাহলে আমরা তাকে বলতে পারবো সে হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, কেমন দেখেন, আমি যদি বলি 5.5 ভাগ 2.05, এটা একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? আমরা যদি এই দুইটা দশমিক সংখ্যাকেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে ফেলি তাহলে দেখতে পাবো যে মানে ভগ্নাংশ আকারে, মানে সাধারণ ভগ্নাংশের আকারে চলে এসেছে। সুতরাং আমরা তো এখান থেকে দেখে আসছি যে কোনো সাধারণ ভগ্নাংশ, মানে যার লব এবং হর আছে, সে হচ্ছে মূলদ সংখ্যা। সুতরাং সকল দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা হবে। আচ্ছা, 6 নম্বরে আসেন, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা আমরা কাকে বলেছিলাম? আচ্ছা, আমি আগে লিখে দিই, সকল পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ,
পূর্ণবর্গ সংখ্যা আমরা কাকে বলেছিলাম যদি কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করলে পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই সকল সংখ্যাকে আসলে পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে। যেমন এখানে যদি আমি একটু চিন্তা করি যে ধরলাম 9, এই 9কে যদি আমি বর্গমূল করি তাহলে দেখবেন যে আমরা 3 পাচ্ছি। তাহলে এই 9 সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে কোনো পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, আমি এখানে একটু ভুল লিখেছিলাম, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা তো হবেই, আবার তাদের বর্গমূলও হবে। হ্যাঁ, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা প্লাস এদের বর্গমূলও হবে। হ্যাঁ, তার মানে এই যে 9 সেও একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 হচ্ছে একটা মূলদ সংখ্যা, আবার এই 9-এর যে বর্গমূল হবে 3 সেও হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, এটা কিন্তু স্কোয়ার না। হ্যাঁ, আমি জাস্ট টিক দিয়েছিলাম। তাহলে 9কে যে বর্গ করলে আমরা 3 পাই, ওই 3ও হচ্ছে একটা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, 7 নম্বরে আসেন, যে কোনো পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। হ্যাঁ, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। এটা কেমন যদি উদাহরণ দিই, আমি যদি চিন্তা করি একটা সংখ্যা 8, একে যদি আমরা ঘন করি তাহলে 2 পাওয়া যায়। তাহলে এই 2টা আসলে একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, এরপরে যে কোনো সসীম দশমিক সংখ্যা হচ্ছে, দশমিক সংখ্যা তো 2 ধরনের হয় আমরা জানি, একটা সসীম দশমিক, একটা অসীম দশমিক। তাহলে যে কোনো সসীম দশমিক সংখ্যা সে হচ্ছে মূলদ সংখ্যা হবে। আচ্ছা, যদি সসীম দশমিক না হয়, অসীম দশমিক হয়, তবু সে মূলদ সংখ্যা হতে পারে। তবে অসীম দশমিকের আসলে 2টা শ্রেণীবিভাগ ছিল, একটা ছিল অসীম আবৃত্ত আর অসীম অনাবৃত্ত সংখ্যা। হ্যাঁ, তো যদি অসীম আবৃত্ত হয় অর্থাৎ পৌনঃপুনিকযুক্ত সংখ্যা হয়, হ্যাঁ, অসীম আবৃত্ত দশমিক যদি হয় তাহলে এটার একটা নাম হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। হ্যাঁ, তাহলে আবৃত্ত দশমিক যদি হয় আমরা তাকে বলতে পারবো সে একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, বলেই তো দিলাম এটার একটা নাম আছে, এটা হচ্ছে পৌনঃপুনিক। লিখেই দিই পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক শব্দের অর্থ হচ্ছে বারবার আবর্তিত হওয়া বা ফিরে আসা। হ্যাঁ, ঠিক আছে, এখন আসেন অমূলদ সংখ্যা কি হবে। আমরা তো এতক্ষণ ধরে মূলদ সংখ্যা দেখলাম, তাহলে অমূলদ সংখ্যা আমরা কাদেরকে বলতে পারবো? অমূলদ সংখ্যা বলবো যারা মূলদ সংখ্যা না, মানে যারা মূলদ সংখ্যার ক্রাইটেরিয়াগুলো ফিল করে না, তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো। অমূলদ সংখ্যার যদি আমরা একটু এরকমভাবে ধরন দেখতে চাই, তাহলে শুরুতেই যেটা আসবে সেটা হচ্ছে, ঠিক আছে, 1 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যা। হ্যাঁ, অসীম, আমরা এটা 6কে দেখেছিলাম। আপনারা যদি কেউ এই সংখ্যাটিটা দেখে থাকেন তাহলে আপনাদের মনে থাকবে আশা করি। অসীম অনাবৃত্ত সংখ্যা অর্থাৎ যারা পৌনঃপুনিক নয়। হ্যাঁ, অনাবৃত্ত, অসীম অনাবৃত্ত সংখ্যাগুলো অমূলদ সংখ্যা হবে। আর কারা হবে? যারা পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের বর্গমূল। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল। হ্যাঁ, এমন সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল। একইভাবে যারা পূর্ণ ঘন সংখ্যা নয় তাদের ঘনমূলও অমূলদ সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা নয় এমন সংখ্যার ঘনমূল। হ্যাঁ,
আচ্ছা, কিছু অমূলদ সংখ্যা বারবার আসে, যেমন √2। আচ্ছা, √2 এর মান আশা করি আপনারা সবাই জানেন, তবু একটু লিখে দিচ্ছি। √2 এর মান হচ্ছে 1.414 এভাবে চলমান থাকে। হ্যাঁ, 414 এ পর্যন্ত চলমান থাকে বলতে আমরা আসলে গুণে শেষ করতে পারি না যে এরপরে ঠিক কতগুলো ডিজিট আছে। হ্যাঁ, আচ্ছা, √3 এর মান হচ্ছে 1.732 এভাবে চলতে আছে অসীম পর্যন্ত। হ্যাঁ, মানে এর কোনো সীমা নাই, গুণে শেষ করতে পারবো না আমরা। আচ্ছা, আমরা জানি আমাদের একটা প্রতীক আছে পাই, যেটাকে আর কি জ্যামিতি করতে গেলে, মানে বৃত্তের অঙ্কগুলো করতে গেলে, ক্ষেত্রফল করতে গেলে আমাদের কাজে লাগে। পরিধি, ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয় করতে গেলে তখন আমরা দেখতে পাবো যে পায়ের মান হচ্ছে 3.1415 এভাবে চলতে থাকে। হ্যাঁ, 159 এভাবে চলতে থাকে। তো আমরা এখানে যখন হিসাব করি তখন এখানে 5-এর বদলে 6 ধরে নিই, যেহেতু পরের সংখ্যাটা 9। এভাবে এটা চলমান আছে অসীম পর্যন্ত। সো এই সকল সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, আসেন এখানে আরও কিছু বিষয় আমরা একটু মাথায় রাখবো মূলদ আর অমূলদ সংখ্যা নিয়ে। প্রথমে আসা যাক, যদি আমরা একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যাকে যোগ করি তাহলে আমরা সবসময় অমূলদ সংখ্যা ফেরত পাবো। এখানে একটু সংক্ষেপে লিখে দিই আমি। যদি একটা মূলদ সংখ্যার সাথে একটা অমূলদ সংখ্যাকে যদি আমি গুণ করি, ভুল বলেছি, আমরা যদি একটা মূলদ সংখ্যাকে একটা অমূলদ সংখ্যার সাথে যোগ করি তাহলে আমরা অমূলদ সংখ্যা পাবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ধর্ম আছে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যাকে যদি মূলদ সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে আমরা গুণফল অমূলদ সংখ্যায় পাবো। তাহলে লিখে ফেলি, মূলদ সংখ্যাকে যদি অমূলদ দিয়ে আমরা গুণ করি তাহলে ফলাফল পাবো অমূলদ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, এখন যদি দুইটা অমূলদ সংখ্যার গুণফল বা ভাগফল নির্ণয় করি তাহলে তারা কখনো কখনো মূলদ সংখ্যা হতেও পারে। হ্যাঁ, যদি দুইটাই অমূলদ সংখ্যা, যদি দুইটাই অমূলদ সংখ্যা হয়, তার মানে আমরা যদি দুইটা অমূলদ সংখ্যাকে গুণ করি, অমূলদ চিহ্ন আমি পরে দিচ্ছি, দুইটাই অমূলদ সংখ্যা যদি থাকে তাদেরকে যদি আমি গুণ করি অথবা যদি ভাগ করি, হ্যাঁ, তাহলে এটা কখনো কখনো মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে। হ্যাঁ, মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে। হ্যাঁ, এটাকে চেক করে দেখতে হবে, কিন্তু উপরের দুইটা পর্যায়ে যখন থাকবে তখন আমরা চেক না করেই বলে দিতে পারবো যে তারা অমূলদ সংখ্যা হবে। সেই দুইটা কী ছিল? মূলদ আর অমূলদকে যদি যোগ করা হয় অমূলদ পাবো, মূলদ অমূলদকে যদি গুণ করি অমূলদ সংখ্যা পাবো। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে আর কোশ্চেন সলভের দিকে যাচ্ছি না, মূলদ অমূলদ সংখ্যা নিয়ে প্রশ্ন সলভ সেশনে চলে যাব পরের লেকচারে ইনশাল্লাহ। আজকের ক্লাসে পর্যন্ত, ভালো থাকবেন।